লেখক সুমিত সান্যালের রূপকথা। আজকেও আপনি হসপিটাল যাচ্ছেন পার্থদা? আজকে তো আপনার ছুটি ছিল। ডাক্তার পার্থপ্রতিম গাঙ্গুলি সেদিন নিজের জুনিয়র ডাক্তার জয় ব্যানার্জিকে তার বাড়ি থেকে তুলে কাজে চলেছেন। হ্যাঁ জানি, কিন্তু যাচ্ছি কারণ গতকাল আমরা যে হিপ রিপ্লেসমেন্টের অপারেশনটা করলাম তাকে একটু দেখতে হবে। গতকাল আমি যখন বেরিয়ে এসেছি তখনও মহিলার অ্যানেস্থেশিয়ার এফেক্টটা পুরোপুরি কাটেনি। অশান্তি নিয়ে থাকবো, তাই ভাবলাম যাই একবার দেখেই আসি। জয় মুগ্ধ চোখে তাকিয়ে আছে। আরে এখানে ভিড় কিসের? হঠাৎ পার্থ ব্রেক কষল। দুজনে গাড়ি থেকে নেমে ভিড় ঠেলে এগিয়ে গেল। একটি 20-22 বছরের মেয়ে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এক অদ্ভুত অবস্থায় বেঁকে রয়েছে তার নিম্নাঙ্গ, হাত দুটি ছড়ানো, তার সালোয়ারটা রক্তে ভেসে যাচ্ছে। মেয়েটি তখন পুরোপুরি জ্ঞান হারায়নি, তবে তার সুন্দর মুখখানি বিবর্ণ। একটা ক্ষীণ গোঙানির আওয়াজ বেরোচ্ছে তার মুখ দিয়ে। পার্থ ছুটে গেল। এই যে, আপনি শুনতে পারছেন? মেয়েটি কোনো উত্তর দিতে পারল না। আপনারা সব তামাশা দেখছেন, লজ্জা করে না? আরে দাদা, এটা পুলিশ কেস, মিনি বাস ধাক্কা মেরেছে, একজন বলল। পুলিশকে ফোন করেছেন? অ্যাম্বুলেন্স? পুলিশ? মাথা খারাপ? ভিড় নিমেষে ফাঁকা হয়ে গেল। একে হসপিটাল নিয়ে যেতে হবে এক্ষুনি। জয় এসো, হাত লাগাও। পার্থ সঙ্গে সঙ্গে স্থির করে ফেলেছে তার পদক্ষেপ। কিন্তু দাদা বলল পুলিশ কেস। সে আমি বুঝে নেব, তুমি ওই দিকটা সাবধানে তোলো। দুজনে সাবধানে মেয়েটিকে গাড়িতে তুলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। পার্থ ক্যালকাটা মেডিকেল হসপিটালে নামকরা ডাক্তার, তাকে সবাই চেনে, কেউ তাকে প্রশ্ন করে না। এমার্জেন্সি ডাক্তার ছুটে আসলেন, নার্সরা সব ছুটে আসলো। যুদ্ধস্তরে চিকিৎসা আরম্ভ হলো। পার্থ মেয়েটিকে ভালো করে পরীক্ষা করলো। পার্থ দেখলো মেয়েটির পেলভিস হাড় এবং দুদিকেরই কোমরের হাড় ভেঙে গেছে। সব রকম টেস্ট করা হলো, সোনোগ্রাফি, স্ক্যান করা হলো। ভাগ্যক্রমে তার অন্যান্য সব অবয়ব অক্ষত আছে, তবে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ম্যাচিং রক্ত পাওয়ার সমস্যা দেখা দিয়েছে, কিন্তু সহজেই তার সমাধান হয়ে গেল। পার্থর রক্ত মেয়েটির সাথে মিলে গেছে। পার্থ এমার্জেন্সি অপারেশন করলো। মেয়েটির যখন জ্ঞান ফিরল, সূর্যদেব তখন অস্তাচলের পথে। এটা হাসপাতাল? মেয়েটি চারিদিকে তাকিয়ে বলল। উঠতে যাবে, আইসিইউ এর নার্স ছুটে আসলো। না না, আপনি উঠবেন না। মেয়েটি দেখলো তার দুটি হাতে ড্রিপ লাগানো, একদিকে স্যালাইন, অন্যদিকে গ্লুকোজ, মাথার কাছে মনিটর। রক্ত দেওয়া শেষ হয়েছে আগেই। আমি এখানে কি করে আসলাম? কে আনলো আমায় এখানে? কি হয়েছে আমার? তার নানা প্রশ্ন। আপনি বেশি কথা বলবেন না, বিশ্রাম নিন। তখনই পার্থ আইসিইউতে ঢুকলো। এক্সিলেন্ট, পেশেন্টের জ্ঞান ফিরেছে। ডক্টর, আমি এখানে কি করে আসলাম? কে আনলো আমায় এখানে? কি হয়েছে আমার? মেয়েটি আবার প্রশ্ন করলো। ও আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। প্রথমে আপনার বাড়িতে খবর দিতে হবে। পার্থ মৃদু কণ্ঠে বলল। বাড়ি? আমার বাড়ি কোথায়? পার্থ হেসে ফেলল। সেটা তো আপনি বলবেন। জানি না তো, সে নিষ্পাপভাবে বলল। ওকে, ডোন্ট ওয়ারি, সব মনে পড়ে যাবে। আপনি ঘুমান, সকালে সব মনে পড়ে যাবে। পার্থ মেয়েটির মাথায় হাত বুলিয়ে হেসে বলল। কিন্তু আমার কিছুই মনে পড়ছে না কেন ডাক্তারবাবু? আমি কে, কি করে এলাম এখানে? মেয়েটি ব্যস্ত হয়ে উঠবার চেষ্টা করছে। না না, আপনি উঠবেন না। পার্থ নার্সকে ইঙ্গিত করায় সে তাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই সে ঘুমে ঢলে পড়ল। পার্থর কপালে চিন্তার রেখা ফুটে উঠেছে। ও কি স্মৃতিশক্তি হারিয়েছে? ব্রেনে তো আঘাত লাগেনি। পার্থ মেয়েটিকে নিজের আত্মীয়া বলে ভর্তি করেছিল। কি ভেবে সে বাড়িতে মা বাবাকে ফোন করলো। সমস্ত ঘটনা তাদের সংক্ষেপে বলল। দেখো, হয়তো সকালে সব কিছু মনে পড়ে যাবে ওর, মা বোঝালেন। জানি না মা, ব্রেনে তো কিছু আঘাত লাগেনি, তবে ও নিজের নামটুকুও বলতে পারছে না। আমার চিন্তা হচ্ছে আমি ওকে অনামিকা গাঙ্গুলি নামে ভর্তি করেছি। পার্থ চিন্তিত স্বরে বলল। আচ্ছা, তোর বাবার বন্ধু প্রণব দা, তার ছেলে শুভেন্দু, সে তো আইপিএস পাশ করে লালবাজারে জয়েন করেছে শুনেছি। ওর কাছে সাহায্য নিতে পারিস তো? মা বললেন। হয়তো ওই মেয়েটির বাড়ি থেকে মিসিং ডায়েরি করেছে। হ্যাঁ হ্যাঁ, তাই করি। খবর পেয়ে মেয়েটির মা বাবা হসপিটালে ছুটে আসলেন। অরিন্দম সেন কলকাতা শহরের স্বনামধন্য শিল্পপতি। রূপকথা তার একমাত্র কন্যা, প্রেসিডেন্সি কলেজে ম্যানেজমেন্ট পড়ছে। মা মেয়ের অবস্থা দেখে কাঁদতে শুরু করলেন। তার মেয়ে গুরুতর আহত।
আইসিইউতে ভর্তি রয়েছে, কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাবা উত্তেজিত হয়ে নানা প্রশ্নে ডাক্তারদের জেরবার করে ফেলেছেন। তখনই পার্থ সেখানে এসে পৌঁছলো। পার্থকে দেখে অরিন্দম তার দিকে ছুটে গেলেন। ডাক্তার, এনারা কেউ আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। কি হয়েছে আমার মেয়ের? অরিন্দম পার্থর হাত চেপে ধরলেন। পার্থ সংক্ষেপে সমস্ত ঘটনা তাকে বুঝিয়ে বলল। অ্যাক্সিডেন্ট? কি করে হলো ডাক্তার? আমাকে একটু দেখতে দিন না ডাক্তার। রূপকথার মা অনিতা দেবী কেঁদে বললেন। অ্যাক্সিডেন্ট তো হঠাৎই হয় মাসিমা, আপনি ব্যস্ত হবেন না, ও ঠিক আছে, ঘুমাচ্ছে। আপনারা এক এক করে দূর থেকে দেখতে পারেন, কাছে যাবেন না প্লিজ, ওর গায়ে হাত দেবেন না। পার্থ দুজনকে ভিতরে নিয়ে গেল। মা মেয়েকে দেখে আবার কাঁদতে শুরু করলো। মেয়ের 2 হাতে ড্রিপ লাগানো, মুখ ম্লান। ও ঠিক হয়ে যাবে তো ডাক্তার? আমি কি ওকে ডিসচার্জ করে কোথাও বড় হসপিটালে নিয়ে যাব? বম্বে, দিল্লি? অরিন্দম ব্যগ্র কণ্ঠে বললেন। কেন, এখানে কি আপনার মেয়ের ঠিক ট্রিটমেন্ট হচ্ছে না? ইতিমধ্যে জয় পার্থর কাছে এসে দাঁড়িয়েছে। আপনি জানেন ডাক্তার পার্থপ্রতিম গাঙ্গুলি সারা পশ্চিমবাংলায় বেস্ট অর্থোপেডিক সার্জন। আপনি জানেন আজ ওনার ছুটি ছিল। উনি আপনার মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছেন। রাস্তায় ভিড় জমেছিল তামাশা দেখবার জন্য, কেউ এগিয়ে আসেনি। উনি নিজের দায়িত্বে ভর্তি করিয়েছেন, নিজে সার্জারি করেছেন। সার্জারির আগে রক্ত দেওয়ার দরকার ছিল, উনি নিজে রক্ত দিয়েছেন। ব্লাড টেস্ট, সোনোগ্রাফি, সিটি স্ক্যান করিয়েছিলেন। সকাল থেকে না খেয়ে দিয়ে আপনার মেয়ে ট্রিটমেন্ট করছেন। এইসব তুমি কি বলছো জয়? এটা আমাদের কাজ। ডাক্তার সব সময় ডাক্তার। না বাবা, তুমি ডাক্তার নও, তুমি ভগবান। তুমি আমার মেয়েকে বাঁচিয়ে তুলেছ। অনিতা দেবী অবরুদ্ধ কণ্ঠে বললেন। ছিছি মাসিমা, এ কি বলছেন আপনি? ওকে ঠাকুর বাঁচিয়েছেন। পার্থ হাত জোর করে বলল। ও পুরোপুরি ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। 10 দিন পরে সেলাই কাটা হবে, ফ্র্যাকচার সারতে একটু সময় লাগবে স্যার। সারা রাত মা বাবা হসপিটালে বিনিদ্র রজনী কাটালেন। তারা দেখলেন পার্থ সেই রাতে বাড়ি যায়নি। এই অজানা মানুষটার প্রতি দুজনের মন শ্রদ্ধায় ভরে উঠেছে। সকালে রূপকথাকে আইসিইউ থেকে বের করে রিকভারি রুমে নিয়ে আসা হয়েছে। আগেই তার জ্ঞান ফিরেছে। মা বাবা তার কাছে ছুটে গেলেন। অনিতা দেবী মেয়ের অবস্থা দেখে কেঁদে উঠলেন। মেয়ের একাধিক হাড় ভেঙেছে, কোমর ব্রেস দিয়ে আটকানো রয়েছে। তুমি কেঁদো না মা, আমি ঠিক আছি। পার্থদা খুব ভালো মা, উনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আমি এখানেই থাকবো। রূপকথা নার্সের কাছে এসব বৃত্তান্ত শুনেছে। এই হাসপাতাল এখন রূপকথার অস্থায়ী ঠিকানা। পার্থ তার জন্য একটা সাইড রুমের ব্যবস্থা করেছে। মা বাবার জন্য মেয়ের কাছে থাকার অনুমতিপত্র জোগাড় করে দিয়েছে। তারপর আগামী 7 দিন সে সমানে হাসপাতালে রয়েছে। এই মেয়েটির প্রতি ওর অন্যরকম মায়া পড়ে গেছে। রূপকথা তার পার্থদাকে চোখে হারায়। সে সন্ধ্যায় হয়তো দেখলো পার্থ জামাকাপড় পাল্টে এসেছে। সঙ্গে সঙ্গে রূপকথা অস্থির হয়ে ওঠে। তুমি চলে যাচ্ছ পার্থদা? আমার কি হবে পার্থদা? আমাকে কে দেখবে বলো? মা বলেন, আরে আচ্ছা নাছোড়বান্দা তো, উনি কি মানুষ নন? উনি কি 24 ঘন্টা তোকে নিয়ে বসে থাকবেন? মেয়ে বড় বড় চোখে অসহায় চাউনি নিয়ে পার্থর দিকে তাকিয়ে বলে, আমি কি তা বলেছি মা? আচ্ছা পার্থদা, কালকে তুমি কখন আসবে? সে কবে যে পার্থকে তুমি ডাকতে শুরু করেছে যেন সে তার চিরদিনের কাছের মানুষ। পার্থ হেসে ফেলে। আমি সকাল সকাল চলে আসবো কেমন? তুমি ঘুম থেকে ওঠার আগেই চলে আসবো, লক্ষ্মী মেয়ে। পার্থ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায়। প্রায় 1 মাস পরে রূপকথা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। যদিও আরও 1 মাস তাকে বিছানায় শুয়ে থাকতে হবে। কোমরের হাড় জোড়া লাগতে সময় লাগে। পার্থ রোজ কাজ থেকে ফেরার সময় রূপকথাকে দেখতে যায়। বালিকা সারাদিন তার জন্য পথ চেয়ে থাকে। সে কত কথা জমিয়ে রাখে বিকেলে পার্থদাকে বলবে বলে। পার্থদাকে পেলে সে অনর্গল কথা বলে যায়। পার্থকে সব শুনতে হবে। সে পার্থদার সাথে রাতের খাবার খাবে। পার্থ তার জন্য 2টি নার্স জোগাড় করে দিয়েছে। সম্প্রতি পার্থ প্রতিদিন বিকেলে রূপকথা 2টো পা বিশেষ কায়দায় মালিশ করে দেয়। অরিন্দম মালিশ করার জন্য একজন মহিলা জোগাড় করেছিলেন, কিন্তু প্রথম দিনেই সে এমন টেপা টিপেছিল যে রূপকথা ব্যথায় কোকিয়ে উঠেছিল। সুতরাং পার্থকে সে দায়িত্ব নিতে হয়েছে। পার্থর মা বাবাও কয়েকবার রূপকথাকে দেখে গেছেন। পার্থর বাবাও কলকাতার নামকরা ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সুদর্শন গাঙ্গুলি পিজি হসপিটালের সাথে যুক্ত রয়েছেন। 2 মাস পরে রূপকথা বিছানা থেকে নামতে পেরেছে। এখন পার্থ তাকে ওয়াকার নিয়ে অল্প অল্প হাঁটার অভ্যেস করাচ্ছে। 3 মাস পরে সে আবার কলেজ যাচ্ছে। রূপকথার শয্যাশায়ী থাকাকালে পার্থ রূপকথার বইপত্র নিয়ে নাড়াচাড়া করেছে। এখন কোনো টপিক বুঝবার অসুবিধা হলে সে পার্থকে বলে। পার্থ তাকে সহজভাবে বুঝিয়ে দেয়। আশ্চর্য, তুমি ব্যস্ত ডাক্তার, আবার MBA এর টপিকও পড়াচ্ছ? অরিন্দম বললেন। হ্যাঁ বাবা, পার্থদার মতো কেউ বোঝাতে পারে না, প্রফেসররাও পারে না। রূপকথা বলে, না না, ওই সব কিছু না রূপ।
আমি তোমার বই নিয়ে একটু নাড়াঘাটা করছিলাম। ইন্টারেস্টিং টপিক। আমার এক বন্ধুর বাবা তোমাদের প্রফেসর, ওনার সাথে একটু আলোচনা করেছিলাম তাই। পার্থ মৃদু হাসল। সহসা রূপকথার দু চোখ জলে ভরে উঠেছে। আরে কি হলো? রূপকথা মাথা নাড়ল, মুখে কিছু বলল না। অনিতা দেবী স্বামীর সাথে দৃষ্টি বিনিময় করলেন। এমবিএর পাঠ্যক্রমে প্রত্যেক বিদ্যার্থীকে একাধিক প্রজেক্ট অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট টপিকের উপর গবেষণা, পরিকল্পনা, সার্ভে করতে হয় একটা সময় সীমার মধ্যে। দুর্ঘটনার সময় রূপকথার গরমে ছুটি পড়েছিল বলে তার একটু কম ক্ষতি হয়েছে। পার্থ তাকে প্রজেক্টে সাহায্য করেছে। রূপকথা এমবিএ পরীক্ষায় আশাতীত সাফল্য অর্জন করেছে। রূপকথা এখন বাবার কাছে কাজ শিখছে। সে প্রতিদিন বাবার সাথে অফিসে যায়। বাবা যখন ফ্যাক্টরি যান সে সাথে থাকে, আগেও যেত। সে যখন ইঞ্জিনিয়ারিং পড়তো তখনও মাঝে মাঝে বাবার সাথে ফ্যাক্টরি যেত ছুটি ছাটা পেলে। তখন ছিল কৌতূহল। এখন বাবা বলেছেন তাকে সব কাজ বুঝে নিতে হবে, নিজের কাজ ভেবে। প্রয়োজনে সে যেন স্বাধীনভাবে দায়িত্ব নিতে পারে। কথাটা শুনলে মায়ের চোখ ঝাপসা হয়ে যায়। ওইসব অলক্ষণে কথা বলো না তো, মা বলেন। ছুটির দিনে পার্থর সাথে রূপকথার দেখা হয়। রবিবার সব সময় পার্থ ছুটি থাকে না, তবে দিনে কয়েকবার দুজনে ফোনে কথা বলে। রাতে শুতে যাওয়ার আগে একবার পার্থদার সাথে কথা না বললে ঘুমই আসে না তার। ছুটির দিনে পার্থদার সাথে দেখা করার জন্য সকাল থেকে উন্মুখ থাকে রূপকথা। দুজনের বাড়ি সল্ট লেকে। প্রায় দিন রূপকথা আবদার করে পার্থদা যেন তার সাথে ব্রেকফাস্ট করে। জলখাবারের পর দুজনে বেরিয়ে পড়ে। কোনো বাধা ধরা পছন্দের জায়গা নয়, মূল উদ্দেশ্য হলো পার্থদার সাথে সময় কাটানো। দুজনেই নিরিবিলি জায়গা খোঁজে। শহরের ভিড় ভাট্টা থেকে দূর অব্বির জায়গা খুঁজে বের করে পার্থ। পার্থ তাকে রূপ বলে ডাকে, যদিও বন্ধু মহলে সে কথা নামে পরিচিত। দুই পরিবারে বেশ ঘনিষ্ঠতা হয়েছে। দুই মায় নানা স্বপ্ন দেখে। জল্পনা কল্পনা শুরু হয়েছে তাদের। দুই বাবা ও অমত নেই এই ব্যাপারে, তবে পার্থর বাবার একটু চিন্তা আছে এই সম্বন্ধ নিয়ে। কথা স্বনামধন্য শিল্পপতির একমাত্র সন্তান। সারা দেশে তাদের ব্যবসার ব্যাপ্তি। ওকে তো ব্যবসায় বাবাকে সাথ দিতে হবে সারা জীবন। আর আমরা ডাক্তার, মানুষের সেবা, মানুষের স্বাস্থ্য নিয়ে আমাদের ব্রত। ওরা মানিয়ে চলতে পারবে তো? বাবা সুদর্শন গাঙ্গুলি বলেন, মনের মিল থাকলে সব কিছুই হয়। তোমার ছেলে মেয়েটিকে ভালোবাসে, মুখে বলেনি, তবে আমি জানি। আর কথা তো তার পার্থদাকে চোখে হারায়। দুই শিক্ষিত পরিবার, কথার মা সব সময় তোমার ছেলের প্রশংসায় পঞ্চমুখ। ওর বাবা তো বলেই ফেললেন সেদিন, পার্থ যদি রাজি থাকে তাহলে ওনারও কোনো আপত্তি নেই। মা বৈশাখী বলেন, ঠিক আছে, তাহলে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়ার আগে তুমি ওর মাকে বলে দেখতে পারো। সুদর্শন বললেন, তারা নেই, ধীরে সুস্থে বলো। নানা কারণে সেই বলাটা সঙ্গে সঙ্গে হয়ে ওঠেনি। তবে রূপকথার পার্থ এক আত্মা দুই প্রাণ। দিন কয়েক রূপকথার গলা খারাপ, গলা বসে গেছে, ব্যথা ব্যথা ভাব, খাবার গিলতে কষ্ট হচ্ছে, অল্প অল্প জ্বরও হচ্ছে রূপকথার। পার্থ তাকে পরীক্ষা করে দেখলো, গলায় একটু ইনফেকশন আছে। আমি ওষুধ দিচ্ছি, ঠিক হয়ে যাবে। ওষুধ ভালো কাজ করেছে। দুদিনের মধ্যে কণ্ঠস্বর স্বাভাবিক হয়ে গেছে, ব্যথা মিলিয়ে গেছে। কিন্তু সব লক্ষণগুলো কিছুদিনের মধ্যে আরও প্রকট, আরও প্রবল হয়ে ফিরে এসেছে। রূপকথা প্রায় কথাই বলতে পারছে না। কোনো কিছু খেতে গেলে গলায় লাগছে। মা বাবা চিন্তিত হয়ে উঠেছেন, পার্থ চিন্তিত, ব্যগ্র হয়ে উঠেছে। রূপকথার স্নিগ্ধ সুন্দর মুখখানি ম্লান হয়ে উঠেছে। পার্থ সব রকম পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। রক্ত পরীক্ষা করা হলো, ওষুধ পাল্টানো হয়েছে, অ্যান্টিবায়োটিক শুরু হয়েছে। তাতে শীঘ্রই উপকার হলো, কিন্তু পেটের সমস্যা দেখা দিয়েছে। একদিন পার্থ বাবাকে সাথে নিয়ে এসেছে। তিনিও যত্ন করে পরীক্ষা করলেন। পার্থ দেখলেন বাবার কপালে চিন্তার রেখা, গভীর ভাঁজ পড়েছে। কালকে তুমি ওকে নিয়ে আমার কাছে যেও, 11টা নাগাদ যেতে পারবে তুমি? বাবা বললেন, হ্যাঁ বাবা, কালকে আমার একটাই অপারেশন আছে সকালে, মাইনর কেস। আমি রূপকে নিয়ে 11টায় তোমার কাছে পৌঁছে যাব। পার্থ জানালো, আচ্ছা, একটা বিশেষ টেস্ট করতে হবে, আমি সেটা করব। ডাক্তার সুদর্শন গাঙ্গুলি ছেলের দিকে তাকিয়ে মাথা নাড়লেন, অর্থাৎ আমি পরে জানাবো তোমায়। কোনো কমপ্লিকেশন দেখছেন দাদা? অরিন্দম চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন। না না, ও কিছু না, আপনি চিন্তা করবেন না। পরদিন পার্থ রূপকথাকে নিয়ে বাবার কাছে পিজি হসপিটালে নিয়ে গেল। কথার মা বাবাও সাথে ছিলেন। পার্থর বাবার সব ব্যবস্থা করেই রেখেছিলেন। তিনি প্রথমে রূপকথার নাকে একটি সরু যন্ত্র ঢুকিয়ে পরীক্ষা করলেন। তারপর তিনি সবার সামনে এসে বসলেন এবং বললেন, একটা বায়োপসি করতে হবে। অনিতা দেবীর মুখ শুকিয়ে গেল। কেন দাদা, কিছু গন্ডগোল আছে? না, নিশ্চিত হওয়ার জন্য। বায়োপসি করা হলো। পার্থ বিকেলে রূপকথাকে নিয়ে তার বাড়ি পৌঁছে দিল। সবাই চিন্তিত, উদ্বিগ্ন। পার্থ সবাইকে বোঝাচ্ছে, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, আপনারা চিন্তা করবেন না, আমি আছি, বাবা ওকে দেখছেন।
পরের দিনই মারাত্মক খবর চলে আসলো। বায়োপসিতে রূপকথার গলার ক্যান্সার ধরা পড়েছে। বাড়িতে যেন বাজ পড়েছে। রূপকথার মা বাবা মর্মাহত। হঠাৎ কথা শূন্য হয়ে গেছে। সে ফ্যাল করে সবার দিকে তাকাচ্ছে। পার্থ সবার আগে বলে উঠল, আরে আপনারা অত ঘাবড়াচ্ছেন কেন? এটা কোনো মারাত্মক দুঃসাধ্য রোগ নয়, ও পুরোপুরি ঠিক হয়ে যাবে। ওর ক্ষেত্রে তো ফার্স্ট স্টেজের রোগ ধরা পড়েছে। বাবা আছেন তো? উনি দেশের নামকরা অনকোলজিস্ট, মানে ক্যান্সার স্পেশালিস্ট। পার্থ বাবার দিকে তাকালো। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি কাল থেকে চিকিৎসা আরম্ভ করে দেব। ডাক্তার সুদর্শন গাঙ্গুলি এগিয়ে এসে রূপকথার মাথায় হাত বুলিয়ে দিলেন। রূপকথার চিকিৎসা শুরু হয়েছে। কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি চলছে। ভাগ্যক্রমে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। শীঘ্রই সে পুরোপুরি রোগমুক্ত হয়ে উঠছে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। রূপকথার জীবন স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। পার্থর সাথে তার সম্পর্ক এক অন্য পর্যায়ে পৌঁছে গেছে। তার বাবা রূপকথা চিকিৎসা করেছে, কিন্তু পার্থ তাকে এবং তার মা বাবাকে বল ভরসা দিয়েছে। রূপকথা অরিন্দম সেন আর অনিতা দেবীর একমাত্র সন্তান। ক্যান্সার শুনলেই সবার মুখ শুকিয়ে যায়। পার্থ সকলকে আশ্বস্ত করেছে, দিনের পর দিন ছুটি নিয়ে রূপকে আগলে রেখেছে। রূপকথা তার পার্থদাকে চোখে হারায়। পার্থ কলকাতার নামকরা সার্জেন, তার ব্যস্ততার শেষ নেই, কিন্তু রূপকথা সবসময় তাকে দেখবার জন্য উচাটন হয়ে থাকে। মেয়ের বিয়ের ব্যবস্থা করো তাড়াতাড়ি, বুঝলে? একদিন অনিতা স্বামীকে বললেন, ওর তো আর তর সইছে না। হ্যাঁ, এই রবিবার ডাকি ওনাদের, অরিন্দম বললেন। সেদিন রবিবার। রূপকথা সকাল থেকে পার্থকে তাগাদা করেছে। আসতেই সে পার্থকে টেনে নিয়ে চলে গেছে। অনিতা অতিথিদের দিকে তাকালো। দেখছেন মেয়েকে? একটু যে বসে কথা বলবে না নিয়ে পালালো। আহা, যাক না দিদি, সারা সপ্তাহ তো দেখা হয় না দুজনের। বৈশাখী মুচকি হেসে বললেন। গল্প গুজব চলছে। চায়ের আসরে রূপকথা একবার পার্থকে নিয়ে এসেছিল, আবার অদৃশ্য হয়েছে। দুপুরের খাওয়া দাওয়ার পর সুদর্শন কথা উত্থাপন করলেন। দেখুন, আমরা সবাই জানি ওরা দুজন মেড ফর ইচ আদার, আর ওকে তো আমাদের ভীষণ পছন্দ বলাই বাহুল্য। এখন আপনারা যদি রাজি থাকেন তাহলে একটা ভালো দিন দেখে 4 হাত এক করে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন দাদা। কিরে, খুশি তো? মা মেয়ের দিকে তাকালেন। রূপকথা এতক্ষণ পার্থর পাশে দাঁড়িয়েছিল। এবার সে পার্থর পেছনে মুখ লুকালো। বিয়ের দিন ঠিক হয়েছে। দুই বাড়িতে তোড়জোড় শুরু হয়েছে। দুজনে কল্পনার স্বপ্নলোকে উড়ে বেড়াচ্ছে, কিন্তু নিয়তির দুরভিসন্ধি কেউ আন্দাজ করতে পারেনি। সেদিন সকালে ঘুম থেকে উঠে রূপকথা উপলব্ধি করলো সে কথা বলতে পারছে না। সে চেষ্টা করলো, পারলো না। সে ছুটে মায়ের কাছে গেল। মুখ ধুতে গিয়ে দেখলো গলা দিয়ে রক্ত বেরোচ্ছে। সে ভয় পেয়ে মা বাবার কাছে ছুটে গেল। তাদের বাথরুমে টেনে নিয়ে গেল। মা বাবা স্তম্ভিত, আতঙ্কিত। কি হয়েছে? কালকে তো তোরা বেরিয়েছিলি। কি খেয়েছিস? আইসক্রিম? কথা সজোরে মাথা নাড়ছে। খবর পেয়ে পার্থ ছুটে আসলো। সুদর্শন হসপিটালের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। তিনি চলে আসলেন সাথে সাথে। চলো, এখনই চলো আমার সঙ্গে। সবাই চলল রূপকথার সাথে। যা সবাই আশঙ্কা করেছিল সেটাই সত্য প্রমাণিত হলো। রূপকথার গলার ক্যান্সার আবার ফিরে এসেছে। সেদিন সবাই অরিন্দম সেনের বাড়িতে এসেছে। সবার মুখ গম্ভীর। রূপকথা শূন্য চোখে সবার দিকে তাকাচ্ছে। কি হবে গো, বলো না? রূপকথা এগিয়ে গিয়ে পার্থ দুহাত ধরে ঝাঁকালো। আমি মরে যাব? আরে না না রূপ, কি আজে বাজে কথা ভাবছো? পার্থ উঠে দাঁড়িয়েছে। আমরা একসাথে এর বিরুদ্ধে লড়াই করব। একবার আমরা জিতেছি, আবার জিতব। হ্যাঁ অবশ্যই, তুমি নিশ্চিন্ত থাকো মা। ডাক্তার সুদর্শন রূপকথার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, একটা ছোট অপারেশন করতে হবে। অপারেশনের নাম শুনে সবার মুখ শুকিয়ে গেল। অরিন্দম সুদর্শনকে আড়ালে নিয়ে গিয়ে চুপি চুপি জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে সত্যি করে বলুন দাদা, ও ঠিক হয়ে যাবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, 100%। আমি নিজে করব অপারেশন। ও আমার মেয়ে, আপনি নিশ্চিন্ত থাকুন। ও একেবারে সেরে উঠবে। এ রোগ আর ফিরে আসবে না। অপারেশনের পরে আমাদের ওকে দেখতে হবে, অরিন্দম বোঝালেন। দেখতে হবে? কি দেখতে হবে? ডাক্তার সুদর্শন গাঙ্গুলি কি বলে গেলেন অরিন্দম ঠিক করে বুঝতে পারলেন না। শীঘ্রই রূপকথার অপারেশন করা হলো। গলায় ব্যান্ডেজ বাঁধা, কথা বলা বারণ। তার নাক দিয়ে একটি খাবারের নল ঢোকানো হয়েছে। কতদিন হাসপাতালে থাকতে হবে কে জানে। যতদিন সার্জারি ক্ষত পুরোপুরি ঠিক হচ্ছে না ততদিন এই অস্থায়ী খাবারের নল নাকে ঢোকানো থাকবে। 2 হাতে ড্রিপ লাগানো। নানা ওষুধ এই ড্রিপের মাধ্যমে রূপকথাকে দেওয়া হচ্ছে। ওষুধের কারণে সে সবসময় আচ্ছন্ন অবস্থায় থাকে। রূপকথাকে জানানো হয়নি সে আর কোনোদিন স্বাভাবিকভাবে কথা বলতে পারবে না। ক্যান্সারের জন্য তার ষড়যন্ত্র বাদ দিতে হয়েছে।
মা বাবা পার্থ চিন্তিত উদ্বিগ্ন। সে যখন জানবে তখন কেমন প্রতিক্রিয়া হবে তার। অনিতা দেবী দু চোখ বারে বারে জলে ভরে ওঠে। ওইটুকু মেয়ে জীবনের শুরুতেই কথা হারাবে, তিনি আর কোনোদিন মেয়ের হাস্যোজ্জ্বল মুখ দেখতে পারবেন না। ভাবলে তার বুক ফেটে কান্না বেরোয়। পার্থ সবাইকে বোঝাচ্ছে, দেখুন আপনাদের মন শক্ত করতে হবে, এমন কঠিন সময়ে, চ্যালেঞ্জিং সময়ে স্থির থাকতে হবে আপনাদের। রূপের কথা চিন্তা করুন একটু। রূপকথা বাড়ি ফিরেছে, সে জেনেছে তার কি হারিয়েছে। সে উদ্বিগ্ন, বিহ্বল, বিধ্বস্ত, মর্মাহত, বিরক্ত, ক্ষুব্ধ। তার সবার ওপরে রাগ। আমি কেন? সে নিজের নিয়তিকে প্রশ্ন করে। আমার সোজা সাপটা জীবনধারা, কোনোদিন সিগারেট খাইনি, মদ খাইনি, কেন কেন কেন? সে সকলকে চিৎকার করে বলতে চাইছে, তোমরা আমাকে খোলাখুলি জানাওনি কেন? কিন্তু বলার উপায় নেই। নিয়তি সে ক্ষমতাই কেড়ে নিয়েছে তার কাছে। সে ডাক ছেড়ে কাঁদতে চায়, মুখ দিয়ে এক বিকৃত আর্তনাদ বের হয়। দুদিন সে শুধু কেঁদেছে। মা বাবা পার্থ তাকে নানাভাবে বোঝাচ্ছে, যুক্তি দিয়ে, ভাব দিয়ে, আদর দিয়ে, আশ্বাস দিয়ে, কিন্তু সে জীবনের নির্মম বাস্তবকে স্বীকার করতে পারছে না। মা চিরদিন বাবার সাথে কোম্পানির ব্যবসা সামলেছেন, এখন তিনি ঘরে থাকছেন। মেয়ে তার ঘরে চুপ করে বসে থাকে সজল নয়নে। সবাই রূপকথাকে নিয়ে ব্যস্ত। হঠাৎ তার জীবন আমূল পাল্টে গেছে। সে প্রায় মুহ্যমান, ম্রিয়মান, মনমরা হয়ে চুপ করে বসে আছে। তাকে দেখলে পার্থর মন ব্যথায় ভরে ওঠে। সে রূপকথার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল একসময়, এখন কেউ সে কথা তোলারই সাহস পায় না। পার্থ তাকে উজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছে। সে দৈনিক কাজের শেষে রূপের কাছে চলে আসে। তাদের বাড়ির ছাদে গোল কারুকার্য করা ছাতার মতো একটা বসার জায়গা আছে, সেখানে একটা দোলনা লাগানো। রূপকথা সেটা প্রিয় বসার জায়গা। তার জীবনে দুর্যোগ শুরু হওয়ার আগে সে সব সময় পার্থর সাথে ওই দোলনায় এসে বসতো। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যেত দুজনের। এখন আবার দুজনে সে দোলনায় গিয়ে বসছে। রূপকথা তাকিয়ে থাকে তার দিকে। সে কি কিছু আশা করছে পার্থর কাছে? পার্থ আবার রূপকথাকে নিয়ে বের হচ্ছে। রূপকথার মা বাবা মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। অনিতা দেবী কয়েকবার পরোক্ষে বিয়ের কথা তোলার চেষ্টা করেছেন পার্থর মায়ের কাছে। অরিন্দম ও ভাবছেন কি করে আবার ওই প্রসঙ্গটা তোলা যায়। ওদের বিয়ে তো ঠিক করাই আছে অরিন্দমদা, ও তো সেই দিন থেকে আমাদের বাড়ির মেয়ে। আমরা তো চাই যথাসম্ভব কাজটা সেরে ফেলতে, কিন্তু মামনির মনের অবস্থার কথা ভেবে জোর দিতে পারছি না। সেদিন বৈশাখী অনিতা দেবীকে বলেছিলেন, আচ্ছা একটা কাজ করলে হয় না গো, আমরা যদি এই শনিবার মানে আগামীকাল আপনাদের বাড়িতে যাই, সুযোগ বুঝে মামনিকে বলি কথাটা। ওরা তো দুজনে পরস্পরকে ভালোবাসে। বৈশাখী স্বামীর দিকে তাকিয়ে বললেন। বৈশাখী প্রথম থেকে রূপকথাকে মামনি বলে রাখেন। এই ডাক শুনলে তার মন জুড়িয়ে যেত। তাহলে তো খুবই ভালো হয় দিদি, কিন্তু বাস্তবটা তো ভেবে দেখতে হবে। আমার মেয়ে আর সেই মেয়ে নেই দিদি, আমার প্রতিবন্ধী মেয়েকে। অনিতা দেবী ফুপিয়ে কেঁদে উঠলেন। বৈশাখী ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। না দিদি না, ও প্রতিবন্ধী নয়। ও যেমন স্বয়ং সম্পূর্ণ ছিল তাই আছে। ও চোখের ভাষায় কথা বলবে, মনের ভাষায় কথা বলবে, সব ঠিক হয়ে যাবে, দেখবেন আমার বুদ্ধিমতী মেয়ে ঠিক রাজি হয়ে যাবে। আমরা যাব, বোঝাবো ওকে। শনিবার বিকেলে সুদর্শন আর বৈশাখী অরিন্দমের বাড়ি পৌঁছালেন। রূপকথায় দরজা খুলেছিলেন। অরিন্দম সেদিন তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলেন। আরে আসুন আসুন সুদর্শন দা, আসুন বৌদি। অরিন্দম আর অনিতা এগিয়ে আসলেন। আজকে আমি ওকে বলেছিলাম অনেকদিন দেখা হয়নি আপনাদের সাথে। সবাই এসে বসলেন। বৈশাখী রূপকথার পাশে এসে বসেছেন। অনিতা চায়ের ব্যবস্থা দেখতে উঠতে যাচ্ছেন। বৈশাখী বললেন, আমরা আজ এসেছি এক বিশেষ কারণে। সবাই উৎসুক দৃষ্টিতে ওনার দিকে তাকালো। আমরা এসেছি আমার মামনির সাথে পার্থর বিয়ের দিন ঠিক করতে। বৈশাখী হেসে রূপকথাকে জড়িয়ে ধরলেন। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। অনিতা আর অরিন্দম একসাথে বললেন। রূপকথা মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। সে সামনে সেন্টার টেবিল থেকে একটা লেখার প্যাড তুলে নিল। সে বিয়ে তো হবে না। রূপকথা প্যাডটা বৈশাখীর দিকে এগিয়ে দিল। বাকশক্তি হারানোর পরে বাড়িতে সব জায়গায় একটা করে রাইটিং প্যাড আর পেন রাখা থাকে। তার যা বলার থাকে সে লিখে জানায়। কেন মা, তোমাদের বিয়ে তো ঠিক হয়েই ছিল। মাঝে ওই ঘটনা না হলে তো কবেই তোমাদের বিয়ে হয়ে যেত। বৈশাখী রূপকথাকে বোঝাবার চেষ্টা করলেন। যা হবার নয় সেটার কথা ভেবে কি হবে মা? আমি কোনোদিন বিয়ে করব না। তার মুখ সহসা করুণ হয়ে উঠল। তা কি করে হবে? তোমরা দুজন পরস্পরকে পছন্দ করো, ভালোবাসো। বৈশাখী উঠে দাঁড়িয়েছেন। সে কি কথা? এবার অনিতা দেবী মেয়ের কাছে এসে বসলেন। তুমি তো পার্থকে ভালোবাসতে। ও তো ভালো ছেলে। ও ভালো মা, খুব ভালো, কিন্তু আমি বিয়ে করব না, করতে পারবো না। রূপকথা লিখল।
ওকে কিছু বলো না মা, ও যা চায় তাই হবে। কেউ খেয়াল করেনি পার্থ কখন এসে পৌঁছেছে। হ্যাঁ বাবা, তুমিই ওকে বোঝাও, আমরা না হয় অন্য ঘরে চলে যাচ্ছি। অনিতা দেবী বললেন। দুজনের মা বাবা দোতলায় চলে গেলেন। পার্থ রূপকথার পাশে এসে বসেছে। সে আস্তে করে তার একটা হাত নিজের হাতে তুলে নিল। রূপকথা অশ্রুসিক্ত নয়ন পার্থর দিকে তুলল। পার্থ সামনে সেন্টার টেবিল থেকে রূপকথার লেখার প্যাডটা তুলে নিল। তুমি আমাকে বিয়ে করতে চাও না রূপ? বিয়েই করতে চাও না? ঠিক আছে রূপ, তাই হবে। আমিও বিয়ে করব না কোনো দিন। রূপকথা সজোরে মাথা নাড়ল, হাত নেড়ে জিজ্ঞাসা করলো, কেন? প্যাডে লিখলো তুমি বিয়ে করবে না কেন? আমি পারবো না রূপ, সেটা অন্যায় হবে ওই অন্য মেয়েটার প্রতি, তোমার প্রতি আর আমার নিজের ওপর। আমি তোমাকে ভালোবাসি রূপ, আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না। পার্থ আবেগ মিশ্রিত কণ্ঠে বলল, আমি তো তোমার আগের রূপ নেই পার্থ, কিছুই দিতে পারবো না তোমায়। রূপ প্যাডে লিখল। রূপকথা দু চোখ ঝরে পড়ছে। আমি তো কিছুই চাইনি তোমার কাছে রূপ, শুধুমাত্র কাছে থাকার, সাথে থাকার অধিকারটুকু পারবে না আমায় দিতে? পার্থ অবরুদ্ধ কণ্ঠে বলল। রূপকথা কাঁদতে কাঁদতে পার্থর গলা জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর দুজনে হাত ধরে দোতলায় অনিতা দেবীর ঘরে গেল। সবাই একসাথে দুজনের দিকে তাকালো। আমরা দুজনে বিয়ে করতে চাই, পার্থ বলল। সবার মুখ নিমেষে উজ্জ্বল হয়ে উঠল। খুব ভালো, খুব ভালো। সবাই আনন্দে উঠে দাঁড়িয়েছে। রূপকথা শারীরিকভাবে সুস্থ, কিন্তু তার জীবন আমূল পাল্টে গেছে। ওর মতো প্রাণোচ্ছল হাস্যোজ্জ্বল যুবতী আর কোনোদিন সবার মতো কথা বলতে পারবে না। এই সত্যটা তার জন্য মর্মান্তিক। সে এক উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ার, কলকাতা ইউনিভার্সিটি থেকে MBA পরীক্ষায় শীর্ষস্থান পেয়েছিল। সে এখন নিজের পড়াশোনা, প্রচুর খেটে অর্জিত জ্ঞান কাজে লাগাতে পারবে না। এই উপলব্ধি তার আত্মমর্যাদার ওপর বিধ্বংসী প্রভাব বিস্তার করেছে। রূপকথা হতাশ, বিরক্ত, বিষণ্ণ, হতোদ্যম হয়ে উঠেছে। সবাই তাকে উজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাকে উৎসাহিত করার চেষ্টা করছে, আনন্দ দেওয়ার চেষ্টা করছে। পার্থকে বারে বারে কাজের মাঝে রূপকথার কাছে ছুটে আসতে হয়। মাঝে মাঝে রূপকথার মা বাবা অতিষ্ঠ হয়ে ওঠে, কিন্তু পার্থ তার রূপকে বুকে করে রাখে। সুদর্শন আড়ালে সকলকে বোঝান, রূপকথা অনেক কিছুই আগের মতো করতে পারে না। রূপকথার স্বাদ আর গন্ধের অনুভূতি অনেক মাত্রায় কমে গেছে। আগে সে অনেক কিছুই খেতে ভালোবাসত। প্রত্যেকবার পার্থর সাথে বেরোলে তারা নানা রকম খাবার আবিষ্কার করত। অভিসারের প্রতিটি মুহূর্ত তারা উপভোগ করত। এখন অনেক কিছুই সে খেতে পারে না। রূপকথা ফুচকা চাট ভালোবাসত, মোগলাই এগরোল ভালোবাসত। এই সব বারণ না হলেও এখন এই সবে তার কোনো উৎসাহ নেই। সে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রূপকথা নিজেকে গুটিয়ে নিয়েছে। রূপকথা পার্থকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার প্রকাশ নেই। স্বামীর সোহাগে তার কোনো আসক্তি নেই, উৎসাহ নেই। অরিন্দম মেয়ের জন্য স্পিচ থেরাপিস্ট নিযুক্ত করেছেন। সে রূপকথাকে অন্য উপায়ে কথা বলা শেখাবে। ষড়যন্ত্রের অভাবে খাদ্যনালীর সাহায্যে কথা বলা যায়, যদি সেটা সহজ নয়। তার জন্য প্রচুর অনুশীলন দরকার, তার জন্য দরকার যথেষ্ট প্রেরণা আর উদ্যোগের। 2বার চেষ্টা করে রূপকথা খেপে গিয়ে স্পিচ থেরাপিস্টকে চলে যেতে বলল। গো লিভ মি অ্যালোন। যখন স্পিচ থেরাপিস্ট বাড়িতে আসে, পার্থ সেখানে থাকার চেষ্টা করে। সেদিন রূপকথা বারে বারে খেপে যাচ্ছে, অধৈর্য হয়ে উঠছে। হতাশায় তার দু চোখ জলে ভরে উঠেছে। ডাক্তার গাঙ্গুলি, আপনি একটু ওনাকে বোঝান না প্লিজ। ভদ্রমহিলা অসহায়ভাবে পার্থর দিকে তাকালেন। আচ্ছা রূপ, দেখো আমি বলছি। পার্থ রূপকথার পাশে গিয়ে বসলো। তুমি শুধু দেখো, আমি করছি। পার্থ এসোফেগাল ভয়েস অর্থাৎ খাদ্যনালীর মাধ্যমে কথা বলার নির্দেশাবলীর ফাইলটা নিজের হাতে তুলে নিল। আচ্ছা এই দেখো, এইভাবে বাংলা বর্ণাক্ষর বলতে হয়। দেখো, প্রথমে ঢেকুর তোলার মতো করে একটু হাওয়া মুখের মধ্যে টানবে, তারপর অক্ষরগুলো বলবে, অ আ রস্যই দীর্ঘই। একবার যতগুলো পারবে। পার্থ দেখালো। আস্তে আস্তে যেমন যেমন প্র্যাকটিস হবে, অক্ষর থেকে ছোট ছোট কথা, আমি আছি, আমি যাব, আমি খাবো, আমি বলছি, দেখবে সব হয়ে যাবে। পার্থ গড়গড় করে খাদ্য নালীর মাধ্যমে কথা বলে গেল। সবাই অবাক। আপনি কবে শিখলেন স্যার এত কিছু? স্পিচ থেরাপিস্ট তিস্তা দাশগুপ্ত প্রশংসার সুরে বললেন। এই তো, এখনই তো আপনি বোঝালেন। পার্থ মৃদু হেসে বলল, তুমি পারবে রূপ, আমি জানি, চেষ্টা করো। সেদিন রূপকথার একটু জড়তা কমেছে, তবে তার আত্মবিশ্বাস এখন তলানিতে। পার্থ ঠিক করেছে রূপকথার আত্মবিশ্বাস আবার জাগিয়ে তুলতে হবে। তাকে দায়িত্ব নিতে হবে, সময় দিতে হবে তার প্রিয়তমাকে। বছরখানেক ধরে সবাই নানাভাবে রূপকথাকে উৎসাহিত করেছে। এখন সে বাবার সাথে অফিসে যাওয়া শুরু করেছে, তবে সে কর্মচারীদের সাথে মিশতে চায় না। সে সবসময় নিজের ঘরেই থাকে। তার সেক্রেটারি বেশ বুদ্ধিমতী, সে MD ম্যামের মনের অবস্থা বোঝে।
রূপকথা প্রায়শই নিজেকে অযোগ্য, অপ্রিয় বা অপর্যাপ্ত বোধ করে। সে সবসময় আত্মসম্মান বোধের সাথে লড়াই করে। সে সবসময় ভুল করতে বা অন্যদের হতাশ করতে ভয় পায়, তাই নিজেকে প্রকাশ করে না। রূপকথা নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে দ্বিধাবোধ করে। সেই কারণে কিছু কর্মচারী তাকে অবজ্ঞা করে, অবহেলা করে। সেদিন সবাই অরিন্দমের বাড়িতে একসাথে বসে গল্প করছে। রূপকথা রয়েছে, কিন্তু তার কোনো কথায় মন নেই। সে নিরস দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে রয়েছে। আমি ঠিক করেছি পরের মাস থেকে সাবাটিক্যাল ছুটি নেব। হঠাৎ পার্থ বলে উঠল। সবাই চমকে পার্থর দিকে তাকালো। সেটা আবার কি? অনিতা জিজ্ঞাসা করলো। মানে সাময়িক বিরতি আর কি। কতদিনের জন্য? এবার অরিন্দম বললেন, সেটা ঠিক করিনি। কাজের চাপে আমি রূপকে সময় দিতে পারছি না, 100% মনোযোগ দিতে পারছি না। পার্থ রূপকথার দিকে তাকালো। সবাই অবাক। সে কি কথা পার্থ? তুমি একজন নামকরা সার্জেন। কলকাতায় তোমার মতো একনিষ্ঠ ডাক্তার খুব কমই আছে। আমার মেয়ের জন্য তুমি সব কিছু ছেড়ে দেবে? অনিতা দেবীর দু চোখ জলে ভরে উঠেছে। আমি আগে মানুষ মা, আমার রূপ নিজেকে হারিয়ে ফেলছে। আমি আর দেখতে পারছি না। ও আমাকে অধিকার দিয়েছে যে আমি সবসময় ওর সাথে থাকতে পারি, কাছে থাকতে পারি। রূপকথা যন্ত্রচালিতের মতো উঠে দাঁড়িয়েছে। তার দুই গালে অশ্রুধারা নেমে এসেছে। পার্থ ছুটে গিয়ে তার কাঁধ ধরে সোফায় বসিয়ে পরম স্নেহে তার চোখ মুছিয়ে দিচ্ছে। সবাই অভিভূত। একদিন রূপকথা তার সেক্রেটারিকে একটা কাজ দিয়েছে। সে নিজে উঠে বাথরুমের দিকে গেল। সে দেখলো একটা টেবিলে কিছু কর্মচারী জটলা করে গল্পগুজব করছে। এমডিকে দেখে একজন কেটে পড়তে চাইলো। আরে আরে পালাচ্ছ কোথায় অর্কদা? অন্যজন তার হাত ধরে টানলো। না না, আমি যাই। অর্ক নামের কর্মচারী এমডির দিকে ইঙ্গিত করে বলল, আরে উনি কিছু বলবেন না? বলতে পারলে তো? বাকিরা চাপা স্বরে হেসে উঠল। রূপকথা চট করে নিজের ঘরে ঢুকে গেল। তার মুখ চোখ অপমানে লাল হয়ে উঠেছে, দু চোখ ছলছল করে উঠেছে। সেক্রেটারি মেঘনা পুরো ঘটনাটা দেখেছে। আপনি ওদের ছেড়ে দেবেন না ম্যাম, আমি সব নামগুলো আপনাকে দিয়ে দেব। রূপকথা তীর বেগে বেরিয়ে গেল। একদিন অফিসে আসতেই রূপকথা দেখল পার্সোনাল ম্যানেজার একটি মেয়েকে বিশ্রীভাবে বকছেন। মেয়েটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার দু চোখ ঝরে অশ্রুধারা বইছে। কিন্তু পার্সোনাল ম্যানেজারের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তারস্বরে চেঁচিয়ে অশ্রাব্য ভাষায় তার বকাবকি চালিয়ে যাচ্ছে। রূপকথার চোয়াল শক্ত হয়ে উঠল। সেদিন বাড়ি ফিরতে রূপকথা হাত পা নেড়ে পার্থকে বলল, আমি কথা বলা শিখব। পার্থ স্ত্রীকে জড়িয়ে ধরল। হ্যাঁ হ্যাঁ রূপ, তুমি শিখবে, নিশ্চয়ই শিখবে, আমি শেখাবো। সেদিন রূপকথা পার্থর কাছে অনেকক্ষণ ধরে কথা বলা শিখল। পার্থ চিন্তিত হয়ে পড়ছিল। একদিনে গলার ওপর এত চাপ দেওয়া ঠিক নয় রূপ। শেষ পর্যন্ত পার্থ তাকে থামিয়ে দিল। না, আমি কথা বলবো, আমি আবার কথা বলবো। রূপকথা স্পষ্টভাবে বলল। অনিতা দেবী বসে বসে দেখছিলেন। তার চোখে জল চলে আসলো। তিনি এগিয়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। এই শুনছো? দেখো তোমার মেয়ে কথা বলছে। অরিন্দম ছুটে আসলেন। মা তখনও মেয়েকে জড়িয়ে রয়েছেন। কে শিখিয়েছে? তিস্তা। ও শিখিয়েছে বাবা। রূপকথা আঙুল তুলে দেখালো। অরিন্দম দিনের বেশিরভাগ সময় ফ্যাক্টরিতে কাটান। একটা ফ্যাক্টরি তারাতলায় আর একটা ব্যারাকপুরে। এতদিন রূপকথা কথা বলতে পারতো না, কিন্তু আবার সে সবার সাথে কথা বলতে পারবে। সে বাবাকে অফিসের ঘটনাগুলো বলল। আরে এসব চলছে অফিসে, আর পলাশ মেয়েদের সাথে এইভাবে ব্যবহার করে? না, এর একটা ব্যবস্থা করতে হবে। এমপ্লয়িজদের তাদের এমডিকে অগ্রাহ্য করা চলবে না। পরদিন অরিন্দম রূপকথার সাথে অফিসে গেলেন। অফিসে পৌঁছে তিনি একটা সার্কুলার বের করলেন। রূপকথারকে কোম্পানির সব কর্মচারীর দায়িত্ব দেওয়া হয়েছে। সব কর্মচারী তাকে কৈফিয়ত দিতে বাধ্য থাকবে। প্রকারান্তরে বুঝিয়ে দেওয়া হয়েছে কেউ তাকে অগ্রাহ্য করতে পারবে না। অরিন্দম পার্সোনাল ম্যানেজার পলাশ সেনকে ডেকে পাঠালেন। অরিন্দমকে রূপকথার সাথে দেখে তিনি প্রমাদ গুনলেন। সে জানে রূপকথা আগের দিন তার কীর্তি দেখেছেন। অরিন্দম একটা কাগজ তার দিকে এগিয়ে দিলেন। পলাশ সভয়ে অরিন্দমের দিকে তাকালেন। কাল থেকে আপনি ব্যারাকপুর ফ্যাক্টরিতে বসবেন। সে অরিন্দমের দিকে তাকালো। আপনি গতকাল বিথির সাথে কি করেছেন আমি জেনেছি। আপনার উচিত ওর কাছে ক্ষমা চাওয়া। আপনি আসতে পারেন। পলাশ মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেলেন। গুরজব, যারা আমাদের জন্য কাজ করে তারা আমাদের চাকর নয়, সহকর্মী। তাদের সম্মান আছে, সে মর্যাদা তাদের দিতে হবে। সেদিন সবাই রূপকথার মর্যাদা বুঝেছে। পার্থ কাজ থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতি নিয়েছে। এখন তার সমস্ত ধ্যান জ্ঞান রূপকে তার জীবনে প্রতিষ্ঠিত করা। সে যেন নিজেকে খুঁজে পায়, নিজের সত্তাকে খুঁজে পায়, নিজের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। স্বামী তার কাছে আছে, পাশে আছে। ভালোবাসার ছোঁয়া যেন তার মনে লাগে। পার্থ রূপকথার জন্য উন্নত মানের কথা বলার যন্ত্র ইলেকট্রোল্যারিংস আমেরিকা থেকে আমদানি করেছে। গলায় নেকলেসের তলায় যন্ত্রটা লাগানো থাকে। হাতে একটা রিমোট, যার মাধ্যমে কথার আবেগ আর তীক্ষ্ণতা নিয়ন্ত্রণ করা যায়। কথার ওঠানামাও নিয়ন্ত্রণ করা যায়। সেদিন পার্থ রূপকথাকে একটা সংস্থায় নিয়ে গেল।
এটা কি জায়গা, আগে কখনো আসিনি তো এখানে। রূপকথা স্বামীর দিকে তাকালো। বেশ ছিমছাম দোতলা বাড়ি, সামনে একটা বোর্ড, তাতে লেখা নতুন পাতা। এটা একটা এনজিও, বেসরকারি সেবামূলক সংস্থা। আমি অনেকদিন আসিনি এখানে, বাবা রেগুলারলি আসেন। চলো দেখবে সব। পার্থ রূপকথাকে নিয়ে ভেতরে ঢুকলো। ভেতরে অনেকগুলো ছোট বড় ঘর, কোনো ঘরে কিছু মানুষ যারা দৃষ্টিহীন। একজন দৃষ্টিহীন লোক। রূপকথার মনে হলো একে কোথায় যেন দেখেছি। স্বনামধন্য সুরকার, হিন্দি বাংলা সিনেমা জগতে তার খ্যাতি। উনি আজ এসেছেন, একদল দৃষ্টিহীন মানুষকে নিয়ে গান বাজনা শেখাচ্ছেন। আর একটা ঘরে কিছু মানুষজন, তাদের দেখে মনে হচ্ছে না তাদের কিছু শারীরিক অসুবিধা আছে। এদের কি হয়েছিল? রূপকথা জিজ্ঞাসা করল। এদের সবার ষড়যন্ত্র বাদ দেওয়া হয়েছে। ও তাই? রূপকথা তাদের দিকে এগিয়ে গেল। শীঘ্রই পার্থ দেখল রূপ তাদের সাথে অনর্গল গল্পগুজব করছে। একসময় রূপকথা পার্থকে সবার মাঝে টেনে নিল। এখন রূপকথা নিজের অস্তিত্ব খুঁজে পেয়েছে, নিজের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে, নিজের সত্তা প্রতিষ্ঠিত করেছে। তার মনে শান্তি এসেছে, সেটা তার মুখে ফুটে উঠেছে। ধীরে ধীরে সুখ তার সর্বাঙ্গে ফুটে উঠেছে। স্বামী তার জীবনের আনন্দ তাকে ফিরিয়ে দিয়েছে। এই শুনছো, আমি মা হতে চাই। একদিন রাতে রূপকথা স্বামীর গলা জড়িয়ে ধরে বলল, তুমি মা হবে? কিন্তু পার্থ উঠে বসল। কেন গো, আমি মা হতে পারবো না? রূপকথা বেড সুইচ টিপে আলো জ্বাললো। হ্যাঁ, তা পারবে, কিন্তু তোমার শরীরের ওপর অনেক চাপ পড়বে। তার চেয়ে আমরা যদি একটা শিশু দত্তক নিই। পার্থ পরামর্শ দিল। না গো, আমি তোমার সন্তানকে জন্ম দিতে চাই। রূপকথা আবেগের স্বরে বলল, আচ্ছা ঠিক আছে। পার্থ রূপকে বুকে টেনে নিল। যথাসময় রূপকথা একটি ছেলেকে জন্ম দিয়েছে। আগামী 20 বছর তার স্বামী, সন্তান আর সংসার নিয়ে কেটে গেছে। ব্যবসার দায়িত্ব অরিন্দম আর অনিতা দেবী পালন করেছে। পার্থর জীবন মূলত তার রূপের পার্শ্বসঙ্গী হয়ে কেটেছে। রূপকথা মাঝে মাঝে আফসোস করে, আমার একটাই দুঃখ, আমার জন্য তোমাকে তোমার জ্ঞান, প্রতিভা, প্রতিষ্ঠা সবকিছু সরিয়ে রাখতে হয়েছে। পার্থ বলে, আমার সুখ, শান্তি, আনন্দ তো তোমাকে নিয়ে। রূপ, পৃথিবীতে কোটি কোটি নারী তাদের স্বামীর পশ্চাৎচারিণী হয়ে কাটিয়ে দেয়। সমাজ আর দেশ তো পরিবার থেকে শুরু হয়। আমি আমার পরিবার থেকে, আমার পারিপার্শ্বিক পরিবেশ, আমার শহর, আমার দেশ। আমি তো তোমার পাশে থেকেছি মাত্র। অনেকদিন হলো পার্থ আর রূপকথার কাহিনী শেষ হয়েছে। দুজনে একদিনে একসাথে স্বর্গারোহণ করেছিল। তারা বেঁচে রয়েছে তাদের পরবর্তী প্রজন্মের স্মৃতিতে। ভালোবাসার তো কোনো শেষ নেই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।